স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল। শোনো, আমরা প্ল্যান্টের চ্যাপ্টারে এদিকে মরফোলজি আর অ্যানাটমি, যেটা আমরা আলাদা আলাদা দুটো চ্যাপ্টারে পড়েছিলাম। অ্যানিমালের ক্ষেত্রে মানে আগের সিলেবাসে তোমাদের টিস্যু ছিল, টিস্যুর পরে ছিল আর্থওয়ার্ম, তারপরে ছিল ককরোচ, অনেক কিছু ছিল। এখন সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র ফ্রগটাকেই রেখেছি। ফ্রগের অ্যানাটমি আর মরফোলজি দুটো একসাথে। তো স্ট্রাকচারাল অর্গানাইজেশন বলতে আমরা এখানে মরফোলজিও পড়বো অফ ফ্রগ, মরফোলজিও পড়বো প্লাস অ্যানাটমিও পড়বো। মরফোলজি অল্প একটু আছে, মানে ফ্রগের বাইরের দিকে কি কি মানে পার্টস থাকে এরকম, ওটা অল্প আছে। অ্যানাটমিটাই একটু বেশি আছে। তো দেখো, সেলুলার অর্গানাইজেশন অফ মাল্টিসেলুলার অর্গানিজম, এটা আমরা ক্লাস 11-এর শুরুতে যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছিলাম তখনই পড়েছিলাম যে সেল, সেল দিয়ে তৈরি হয় টিস্যু, টিস্যু দিয়ে তৈরি হয় অর্গ্যান, অর্গ্যান দিয়ে তৈরি হয় অর্গ্যান সিস্টেম। যেরকম ফ্রগের একটা হিউম্যানের যা যা অর্গ্যান সিস্টেম থাকে সব অর্গ্যান সিস্টেম একটা ফ্রগেরও থাকে। ফ্রগের যেমন মনে করো ডাইজেস্টিভ সিস্টেম, তার মধ্যে পড়বে স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মাউথ, যা যা আছে, লিভার, এগুলো সব। এইদিকে হচ্ছে তোমার সার্কুলেটরি সিস্টেম, যার মধ্যে পড়বে ব্লাড, হার্ট, লিম্ফ। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পড়বে লাংস। কিন্তু ফ্রগ আবার স্কিন দিয়েও ব্রিদিং করতে পারে, তাই স্কিনটাকেও ইনক্লুড করতে হবে। এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে পড়ে যাবে কিডনি। নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়ে যাবে ব্রেইন আর বিভিন্ন রকমের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, যেখান থেকে হরমোন সিক্রিট হয়। আর এইদিকে রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এই সবগুলো জিনিসই তোমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলে, লাইফ প্রসেস, তাই না? যে হার্ট, লাংস, এগুলো সবই তোমাদের একটু একটু করে পড়া। তো এই চ্যাপ্টারে কি বলতো, ওগুলোই একটু টাচ করে দেওয়া আছে, মানে অত ডিটেলে নেই, বাস ক্লাস 10-এর নলেজ দিয়ে অনেকটা হয়ে যাবে। তাহলে টিস্যুর ডেফিনেশনটা তোমরা প্রথমে মার্ক করো। যখন অনেকগুলো সেল একসাথে একটা কাজ করে, যে এ গ্রুপ অফ সিমিলার সেলস along with intracellular substances, ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স বলতে হরমোন, এনজাইম, এগুলো হতে পারে, সব একসাথে মিলে একটাই স্পেসিফিক ফাংশন যখন করে তখন ওই গ্রুপ অফ সেলকে টিস্যু বলে। যেমন মাসল একটা টিস্যু, ব্লাড একটা টিস্যু, ব্রেনের মধ্যে যে নিউরন গুলো আছে, নার্ভাস টিস্যু, এগুলো। এবার দেখো, টিস্যু দিয়ে কি তৈরি হয়। টিস্যু আর অর্গানাইজ টু এ স্পেসিফিক প্রপোর্শন এন্ড প্যাটার্ন টু ফর্ম অর্গ্যান। টিস্যু দিয়ে তৈরি হয় অর্গ্যান, যেরকম মনে করো স্টমাক, লাং, হার্ট, কিডনি। অর্গ্যান দিয়ে তখন অর্গ্যান, অনেকগুলো অর্গ্যান মিলে যখন একটা স্পেসিফিক কাজ করে তখন অনেকগুলো অর্গ্যানকে একসাথে কি বলে, অর্গ্যান সিস্টেম। যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এগুলো। তো এখানে ওই এটাই বলা আছে, সেল, সেল দিয়ে টিস্যু, টিস্যু দিয়ে অর্গ্যান, অর্গ্যান দিয়ে অর্গ্যান সিস্টেম দিয়ে একটা গোটা অর্গানিজম তৈরি হয়। তো এবার কথাটা হচ্ছে যে এই টিস্যু বা অর্গ্যান বা অর্গ্যান সিস্টেম থাকার কি লাভ, লাভ কি। তো তুমি একটা অ্যামিবার কথা চিন্তা করো। একটা অ্যামিবা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম। এই একটা সেলের মধ্যেই ডাইজেশন হচ্ছে, একটা সেল দিয়ে রেসপিরেশন করছে, একটা সেল দিয়ে এক্সক্রিশন করছে, একটা সেল দিয়ে রিপ্রোডাকশন করছে, সব একটা সেল দিয়েই করছে। তাহলে এই একটা সেলের উপরে অনেক চাপ পড়বে, তাই না? সেই জন্য ইউনিসেলুলার অর্গানিজমরা বেশি দিন বাঁচে না। একটা অ্যামিবার লাইফ স্প্যান কয়েক ঘন্টা, তারপর একদিন, এরকম। তার আগেই ও স্প্লিট হয়ে দুটো অ্যামিবা হয়ে যাবে। কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের ডাইজেশনের জন্য আলাদা অর্গ্যান বা আলাদা টিস্যু, রেসপিরেশনের জন্য আলাদা অর্গ্যান বা আলাদা টিস্যু। তাহলে প্রত্যেকটা সেল, ডাইজেশনের সেল অনেক ভালো করে কাজ করতে পারবে, কারণ ওর উপরে অত বেশি লোড পড়ছে না। রেসপিরেশনের জন্য যে সেলগুলো তারা এফিসিয়েন্টলি কাজ করতে পারবে, মানে কি এখানে মোর এফিসিয়েন্ট সেলগুলো, অনেক মোর এফিসিয়েন্ট অ্যান্ড বেটার, বেটার কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস। মানে অনেক আলাদা আলাদা সেল সবাই আলাদা আলাদা কাজ করবে, যেটাকে বলে ডিভিশন অফ লেবার।
তা এটাই হচ্ছে টিস্যু বা অর্গান থাকার একটা সিগনিফিকেন্স। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ হ্যাভিং টিস্যু অর অর্গান? তাহলে এই টুকুনিটা লিখবা, ঠিক আছে? এটাও মানে একদম এনসিইআরটি লাইন লিখতে হবে এমন কোনো মানে নেই, এটা নিজেও বানিয়ে লেখা যায়। যেমন এখানে দেখো, হার্ট, হার্টের মধ্যে এপিথেলিয়াল টিস্যুও আছে যেটা হার্টের কভারিং তৈরি করছে, কানেকটিভ টিস্যু আছে, মাসল, টেন্ডন, ব্লাড, মাসকুলার টিস্যু আছে, হার্টের মাসল, কার্ডিয়াক মাসল। হার্টের সাথে আবার অনেক নার্ভও জয়েন আছে যেগুলো ব্রেনের সাথে কানেক্টেড, মানে নিউরাল টিস্যু আছে। তো এগুলো হচ্ছে তোমার হার্টের সাথে মানে কিভাবে সব টিস্যু গুলো কোঅর্ডিনেট করে। যাই হোক, এবার চলে আসো মরফোলজি ডেফিনেশন। মরফোলজি ডেফিনেশন আমরা আগেও পড়েছি। এক্সটার্নালি ভিজিবল ফিচার্স, বাইরের থেকে যা দেখা যায়। তো ওটাও সেম ডেফিনেশন এই অ্যানিমালেও আছে, যেটা প্ল্যান্টে ছিল ওই সেম ডেফিনেশন অ্যানিমালেও আছে। তাহলে দেখো, ইন কেস অফ অ্যানিমাল দিস রেফার্স টু দ্য হ্যান্ড। মরফোলজি মানে কি? তাহলে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ দ্য অর্গানস অর পার্ট অফ দ্য বডি। আর এত অব্দি একটা আলাদা ব্র্যাকেট করে দাও। আর অ্যানাটমি মানে কি? অ্যানাটমি মানে আমাকে ওই অর্গানিজমটাকে কাটতে হবে, কেটে ভিতরটাকে স্টাডি করতে হবে। স্টাডি অফ মরফোলজি অফ ইন্টারনাল অর্গান, মানে ভিতরের মরফোলজিকে বলে অ্যানাটমি। বাইরের গুলোকে বলে মরফোলজি, আর ভিতরের মরফোলজিকে বলে অ্যানাটমি। মরফোলজি অফ ইন্টারনাল অর্গান হচ্ছে অ্যানাটমি। তাহলে প্রথমে ফ্রগের তোমাকে জানতে হবে সিস্টেমেটিক পজিশন। ফ্রগ কোন ক্লাসের মধ্যে বিলং করে? অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া মানে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়েছি, ল্যান্ডেও থাকতে পারে আবার ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে। অ্যামফি মানে কি? বোথ। অ্যামফি মানে কি? বোথ। আর বায়োস মানে কি? লিভিং, মানে ল্যান্ড আর ওয়াটার দুটোতেই লিভিং থাকতে পারে, সেই জন্য ওর নাম অ্যামফিবিয়া। তো ক্লাস অ্যামফিবিয়া, ফাইলাম কর্ডাটা, কারণ এদের ভার্টিব্রাল কলাম থাকে। তো আমরা যেই ফ্রকটাকে পড়বো সেই ফ্রকটা হচ্ছে রানা টাইগ্রিনা, সোনা ব্যাং। আরো হয় পোলা ব্যাং, বুফো মেলানোপ্লাস্টাস। তো আমরা শুধু রানা টাইগ্রিনাটাই পড়বো। তো আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছিলাম যে ফ্রগ হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমাল, মানে পয়কিলোথার্মিক। কোল্ড ব্লাডেড অ্যানিমাল মানে কি? ওরা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না, ডু নট হ্যাভ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। মনে করো একটা ফ্রগ, এই এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়লো, ফ্রগেরও টেম্পারেচার বেড়ে যাবে, এনভায়রনমেন্টের টেম্পারেচার কমে গেল, ফ্রগেরও টেম্পারেচার কমে যাবে। আর হিউম্যানের ক্ষেত্রে কি হয়? হিউম্যানের বডি টেম্পারেচার কত? মোটামুটি ধরো 37 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার বাড়লেও 37, টেম্পারেচার পড়লেও 37। তো আমরা হচ্ছে হোমিওথার্মিক, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল। কিন্তু ফ্রগ এটা করতে পারে না, কারণ ফ্রগের হার্টের কটা চেম্বার? 3টা চেম্বার, তাই না? দুটো অ্যাট্রিয়াম আর একটাই ভেন্ট্রিকল। তার মানে এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আর অক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যায়, সেই জন্য ওরা বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না। পরে এটা আরো ভালো করে ডিটেলে আমি বলে দেবো। সেকেন্ড কি? ফ্রগের অনেক ফ্রগ আবার কালার চেঞ্জ করতে পারে, চেঞ্জ ইন দা কালার। ঘাসের মধ্যে সবুজ কালার হয়ে যাবে, আবার ড্রাই ল্যান্ডে মনে করো অন্য কালার হয়ে যাবে, মনে করো ব্রাউন কালার হয়ে যাবে। কেন করে? ওরা হচ্ছে এনিমির হাত থেকে বাঁচার জন্য করে। যে এরকম ভাবে রং পাল্টানোকে বলা হয় কেমোফ্লাজ করা, কেমোফ্লাজ। So they have the ability to change the color to hide them from their enemies. আর এই ধরনের প্রোটেক্টিভ কালারেশনকে মিমিক্রি করাও বলে। মিমিক্রি, মনে করো ঘাসের মিমিক্রি করে নিল বা ব্রাঞ্চের মিমিক্রি করে নিল। সব ব্যাঙ পারে না, সোনা ব্যাঙ পারে, রানা টাইগ্রিনা পারে। আচ্ছা, তারপরে চলে আসো, ফ্রগকে আবার পিক সামারে বা পিক উইন্টারে দেখতে পাওয়া যায় না। খুব গরমেও ফ্রগ সামার স্লিপে চলে যায়, আবার খুব ঠান্ডাতেও ফ্রগ উইন্টার স্লিপে চলে যায়। কারণ কি? ওরা বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না, সেজন্য গরমের সময় ওরা ঠান্ডা জায়গায় ঢুকে যায়, ঠান্ডার সময় ওরা
গরম জায়গায় ঢুকে যায়। তাহলে সামার, এই যে দেখো, টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম এক্সট্রিম হিট অ্যান্ড কোল্ড, তার জন্য ওরা টেক শেল্টার ইন ডিপ বারোস। বারো মানে কি, ছোট ছোট গর্তের মধ্যে ওরা ঢুকে যায়। তো সামার স্লিপকে বলে অ্যাস্টিভেশন, আর উইন্টার স্লিপকে বলে হাইবারনেশন। এগুলো কি, এগুলো জেনারেল ইনফরমেশন, ফ্রগিং। ঠিক আছে, এবার চলে আসো মরফোলজি, বাইরের থেকে কি কি দেখা যায় একটা ফ্রগের। প্রথমে চলে আসো ওর স্কিন। স্কিনটা হচ্ছে তোমার স্মুথ, স্লিপারি, সব সময় ভেজা থাকে। কেন ভেজা থাকে? কারণ ওদের স্কিন থেকে মিউকাস সিক্রিট হয়। মিউকাস, আমাদের নাকের প্যাটা যেরকম পিছলা হয়, ওই রকম ওই জিনিসটা হচ্ছে মিউকাস। আর সেই জন্য ওদের স্কিনটা সব সময় ময়েস্ট থাকে, ময়েস্ট, কারণ ওরা স্কিন দিয়ে ব্রিদিং করে। ড্রাই স্কিন হলে স্কিন দিয়ে ব্রিদিং করা যায় না, ভেজা থাকলে ব্রিদিং করা যায়। আচ্ছা, এবার চলে আসো ওদের কালার। ডরসাল মানে কি বলেছিলাম বলতো, মনে আছে কিনা? পিঠের দিকের কালারটা হচ্ছে অলিভ গ্রিন। হ্যাঁ, অলিভ গ্রিন উইথ ডার্ক ইররেগুলার স্পট। এই যে এরকম, যেরকম টাইগারের এরকম দাগ থাকে, এরকম। আর ভেন্ট্রাল মানে কোন দিক বলো তো? পেটের দিকটা হচ্ছে তোমার ইউনিফর্মলি পেল ইয়েলো, মানে একই কালারের পেল ইয়েলো। তারপরে চলে আসো, আহ ফ্রগ কিন্তু কখনো জল খায় না, নেভার ড্রিঙ্কস ওয়াটার। তাহলে স্যার ওরা ওয়াটারকে কিভাবে ফুলফিল করে? ওরা স্কিন দিয়ে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব থ্রু ইটস স্কিন। আচ্ছা, এবার ফ্রগের বডিকে কয়টা পার্টে ডিভাইড করা যায়? ফ্রগের বডিকে মাত্র দুটো পার্টেই ডিভাইড করা যায়। একটা হচ্ছে ওর হেড, আর একটা হচ্ছে ওর ট্রাঙ্ক। এই যে হেড অ্যান্ড ট্রাঙ্ক। গলা বলে কিছু থাকে না, নেক বলে কিছু ওরকম আলাদা কিছু থাকে না। মনে করো শুধু হেড আর ট্রাঙ্ক মানে কি, বাদ বাকি বডিটা। এই যে দেখো লেখা আছে নেক অ্যান্ড টেল আর অ্যাবসেন্ট, টেলও থাকে না। আর এবার দেখো সামনের দিকে কি থাকে? মাউথ থাকবে, পেয়ার অফ নস্ট্রিলস মানে নাকের ফুটো থাকবে। এই সামনের দিকে এদের এই জায়গাটায় মাউথ, আর এই জায়গাটায় ওদের পেয়ার অফ নস্ট্রিলস, যেটা দিয়ে ওরা ব্রিদিং ইন ব্রিদিং আউট করবে। আইজ, আইজ আর বাল্জড মানে বেরিয়ে থাকে, বাল্জড অ্যান্ড কভার্ড বাই এ নিকটেটিং মেমব্রেন। নিকটিটেটিং মেমব্রেন দ্যাট প্রোটেক্টস দেম হোয়াইল ইন ওয়াটার। যখন জলের মধ্যে থাকে তখন নিকটিটেটিং মেমব্রেন দিয়ে ওদের চোখটা প্রোটেক্টেড থাকে। নিকটিটেটিং মেমব্রেন কি? এই যে দেখো, এই যে এটা যদিও ফ্রগের না, বাট নিকটিটেটিং মেমব্রেনের আইডিয়াটা পাবে। এটা ক্রোকোডাইলের নিকটিটেটিং মেমব্রেন। দেখবা ওর চোখটা কিন্তু খোলা থাকবে, হ্যাঁ, কিন্তু একটা পর্দা, এই যে দেখো দেখলা, বুঝতে পারলা? এই যে মালটা, এই যে এই ট্রান্সপারেন্ট যে মানে আয়রন ম্যানের শিল্ডের মতো, ওইরকম। চোখের পাতাটা ফেললো না কিন্তু, কিন্তু এই চোখের কোণা থেকে একটা মানে মেমব্রেন, এই যে, এই যে বুঝতে পারছো জিনিসটা? সাপেরও থাকে, সাপের থাকে। যাই হোক, তো এটা হচ্ছে ওদের থাকে, এটাকে নিকটিটেটিং মেমব্রেন বলে। তো এটা জলে যখন থাকে, তো জলে তো ওরা শিকার করে, তো ওদের চোখটাকে খোলা রাখতে হয়। তো জলের মধ্যে চোখটা খোলা রাখবে, কিন্তু প্রোটেক্টেড থাকবে এই নিকটিটেটিং মেমব্রেন দিয়ে। তারপরে দেখো ওদের আহ চোখের ঠিক নিচের দিকে, এটা আমি তোমাদেরকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনেও পড়েছিলাম, অ্যামফিবিয়াতে, যে চোখের ঠিক নিচের দিকে এইখানে একটা জিনিস থাকে যেটা নাম হচ্ছে টিম্প্যানাম। এইটাই ওদের ইয়ার, এটাই ওদের কান, যেটা দিয়ে ওরা সাউন্ডকে বুঝতে পারে। ফোর লিম্ব, ফোর মানে কি বিফোর, বিফোর মানে কি সামনে, সামনের লিম্ব মানে কি হাত বা পা। ফোর লিম্ব, ফোর লিম্ব হচ্ছে তোমার ফোর লিম্ব অ্যান্ড হাইন্ড লিম্ব। হাইন্ড মানে কি বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পিছনের পা। তাহলে ফোর লিম্ব অ্যান্ড হাইন্ড লিম্ব, এটা হচ্ছে মডিফাইড ফর
সুইমিং, ওয়াকিং অ্যান্ড লিপিং অ্যান্ড বারোইং। লিপিং মানে ধরো কোনো গাছের ডালকে ধরা বা ঘাসকে ধরা। তো এগুলো হচ্ছে তোমার সুইম। ওদের তোমার পিছনের পাটাতে দেখো এই জায়গাটাতে এরকম আঙ্গুলগুলো আবার একটা ইয়ে দিয়ে মানে জয়েন আছে, একটা মেমব্রেন দিয়ে জয়েন আছে, যেরকম হাঁসের পা হয় ওরকম টাইপের। মনে করো এগুলো হচ্ছে ডিজিট গুলো, কিন্তু ডিজিট গুলো আবার এরকম মেমব্রেন দিয়ে জয়েন থাকে এরকম। ফিট কে বলে ওয়েবড ফিট। ওয়েবড ফিট, যাতে ওরা জলকে ঠেলে সামনের দিকে সাঁতার কাটতে পারে। তাহলে দেখো দা ফোর লিম অ্যান্ড হাইন্ড লিম হেল্প ইন এটা। এই যে দেখো এখানে লেখা আছে পরের ব্র্যাকেটটাতে যে হাইন্ড লিম এন্ডস ইন 5 ডিজিট, 5টা আঙ্গুল থাকে, ডিজিট মানে আঙ্গুল, অ্যান্ড দে আর লার্জার, একটু সাইজে বড় হবে ফোর লিম্বের থেকে, অ্যান্ড মাস্কুলার দেন ফোর লিম দ্যাট এন্ডস ইন 4 ডিজিটস, মানে সামনের আঙ্গুলে সামনের পায়ে আবার 4টা ডিজিট থাকে। আর ফিট হ্যাভ ওয়েবড ডিজিট, ওয়েব মানে আমি বললাম চামড়া দিয়ে কানেক্টেড থাকে, যেটা কিসে হেল্প করে, হেল্প ইন সুইমিং। আচ্ছা, তারপরে হচ্ছে ওদের সেক্সুয়াল ডাইমরফিজম, মানে ছেলে আলাদা মেয়ে আলাদা। সেক্সুয়াল ডাইমরফিজম, ডাই মানে কি দুই, তার মানে ওদের দুই রকমের মরফোলজি হয়, মেল আর ফিমেল। মেল ফ্রগকে কিভাবে চেনা যায়, ওদের ভোকাল ভয়েস বক্সটা অনেক বড় হয়, প্রেজেন্স অফ সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক। দেখবা আহ, বর্ষাকালে হচ্ছে ব্যাং ডাকে, ওগুলো কিন্তু মেল ফ্রগ গুলো ডাকে টু অ্যাট্রাক্ট ফিমেল ফ্রগ। তো producing vocal sac and also copulatory pad on the first digit of the forelimb which are absent in female frog। আচ্ছা, ফোর লিম্বে আবার কপিউলেটরি প্যাড থাকে। কপিউলেটরি প্যাড মানে ছবিতে আছে কি, কপিউলেটরি প্যাডের ছবিটা দেওয়া, আমি বলে দিচ্ছি। ওদের ফোর লিম্ব মানে সামনের পায়ের নিচের দিকে এইরকম একটা প্যাড থাকে, নিচের দিকে এইরকম একটা প্যাড থাকে, যেটা দিয়ে ওরা ফিমেল ফ্রগকে তোমার ক্যাপচার করে ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটাকে কপিউলেশন মানে কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাকে কপিউলেটরি প্যাড বলে। কপিউলেটরি প্যাড, কিন্তু এটা শুধুমাত্র কাদের থাকবে, মেলদের থাকবে, তাও আবার কি ফোর লিম্ব মানে সামনের পায়ে থাকবে। ফোর লিম্বে কপিউলেটরি প্যাড থাকবে ইন মেল। তাহলে এই কপিউলেটরি প্যাড আর ভোকাল স্যাক দেখে মেল ফ্রগকে চেনা যায়। তাহলে কি কি বললাম এখানে হচ্ছে, সাউন্ড প্রডিউসিং ভোকাল স্যাক, আর একটা বললাম কপিউলেটরি প্যাড অন দা ফার্স্ট ডিজিট অফ দা ফোরলিম্ব। ফার্স্ট ডিজিট মানে প্রথম আঙ্গুলটাতে, প্রথম আঙ্গুলটা বা সামনের পায়ের প্রথম আঙ্গুলে কপিউলেটরি প্যাড থাকবে, যেটা ফিমেল ফ্রগদের থাকে না। হয়েছে? তাহলে এবার চলে আসো অ্যানাটমি। মরফোলজিতে অত কিছু নেই, মরফোলজি শেষ। এবার অ্যানাটমি। অ্যানাটমি মানে এবার ফ্রগটাকে তুমি কাটলা, ওর ভিতরের অর্গান সিস্টেম গুলোকে এবার দেখতে পাবা। কি কি অর্গান সিস্টেম পড়বো, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম আর রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে প্রথমে চলে আসে এখান থেকে ডাইজেস্টিভ সিস্টেম, এখান থেকে এই থার্ড ব্র্যাকেট থেকে ডাইজেস্টিভ সিস্টেম। এই থার্ড ব্র্যাকেট থেকে ডাইজেস্টিভ সিস্টেম, এর ভিতরে তোমরা ফার্স্ট ব্র্যাকেট গুলো করতে পারো, তাহলে ছোট ছোট পয়েন্টস হয়ে যাবে। ওদের এলিমেন্টারি ক্যানালটা হচ্ছে শর্ট। এলিমেন্টারি ক্যানাল মানে কি, আমি যদি মাউথ দিয়ে মানুষের এক্সাম্পল দিয়ে বলি, মানুষের হচ্ছে এরকম বাক্কাল ক্যাভিটি মানে মাউথ, ফুড পাইপ, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, এদিকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এইদিকে চলে গেল লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন,
আর লার্জ ইন্টেস্টাইনের নিচের দিকে কি আছে, রেকটাম, আর একদম নিচের দিকে আছে অ্যানাস। তাহলে যেখান দিয়ে ফুড ঢুকছে, মাউথ দিয়ে ফুড ঢুকলো, ফুড যেই ক্যানাল দিয়ে পাস করে, মানে ফুড পাইপ, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, তারপরে আনডাইজেস্টেড ফুড চলে গেল লার্জ ইন্টেস্টাইন দিয়ে, রেকটাম দিয়ে অ্যানাস, এই যে গোটা পাথওয়েটা, এটাকে এলিমেন্টারি ক্যানাল বলে। এটাকে এলিমেন্টারি ক্যানাল বলে। তো বলেছে কি যে ফ্রগের এলিমেন্টারি ক্যানালটা শর্ট, ছোট হয়। কেন? কারণ ওরা হচ্ছে কার্নিভোরাস। এবার কার্নিভোরাসকে তো ঘাস খেতে হয় না। এবার গরুর যেরকম এলিমেন্টারি ক্যানাল অনেক লম্বা হয়, স্মল ইন্টেস্টাইন অনেক বড় হয়, কারণ গরুকে কি খেতে হয়? ঘাস। এবার প্ল্যান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ। সেলুলোজ হচ্ছে অনেক হার্ড সাবস্টেন্স টু ডাইজেস্ট, সেই জন্য ওদের ডাইজেস্ট করতে অনেক টাইম লাগে, জন্য ওদের এলিমেন্টারি অনেক ক্যানাল অনেক বড় হয়। কিন্তু ফ্রগ, ফ্রগ তো হার্বিভোরাস না, ফ্রগ হলো কি কার্নিভোরাস, সেই জন্য ওদের এলিমেন্টারি ক্যানালটা ছোট হয়, কারণ ওদেরকে সেলুলোজ ডাইজেস্ট করতে হচ্ছে না, and hence the length of intestine is reduced, মানে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের লেন্থ অনেক ছোট হয়। তাহলে ফ্রগের, দেখো এদিকে কোনো ছবি টবি আছে কিনা দেখে নি। না, এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা, এটা কি বলতো, ফ্রগের মানে ডাইজেস্টিভ, মানে ফ্রগের পেটটাকে কেটে সব মানে খুলে সাইড করে দেখিয়েছে। অ্যাকচুয়ালি পজিশন গুলো এরকম থাকে না কিন্তু, হ্যাঁ, তোমাকে এটাকে একটু ইমাজিন করে নিতে হবে কিরকম। ধরে নাও এটা হচ্ছে ফ্রগের মাউথ, বুঝতে পারছো? একটু একটু আইডিয়া করে নাও। এইটা মনে করো ফ্রগের মাউথ, এই যে এটা। এবার মাউথ থেকে নিচের দিকে চলে গেল কি বলতো, এটা ইসোফেগাস। ইসোফেগাস মানে কি? ফুড পাইপ। জিনিসটা বুঝাতে পারছি? এবার দেখো এই দিকে আবার হার্ট আছে, কারণ না মানে কি ওরকম ভাবে তো বুঝলো, এই পজিশনটা বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু ফ্রগটাকে কেটে ওর ইন্টারনাল অর্গান গুলোকে বাইরে বের করে এরকম করে দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল পজিশন কিন্তু ওরকম হয় না। তো ইসোফেগাস, ইসোফেগাসটা নিচের দিকে গেল, তার নিচের দিকে কোথায় কানেক্ট হলো? স্টমাক। স্টমাকটা তারপরে কিসের সাথে কানেক্ট হলো? ইন্টেস্টাইন। তারপরে ইন্টেস্টাইনটা কার সাথে কানেক্ট হলো? রেকটাম। আর একদম রেকটামটা নিচের দিকে যে পোর্টটা ওপেন থাকে, ওটার নাম হচ্ছে তোমার হচ্ছে এই দিকটাতে হবে তোমার অ্যানাস। এবার আমরা ফ্রগের একটা জিনিস পড়েছিলাম, ক্লোয়েকা। মনে পড়ছে যে ফ্রগের একটা কমন চেম্বার থাকে, যেখানে কিডনি, ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম সব একটা কমন চেম্বারে ওপেন হয়। এই যে এই কমন চেম্বারে ওপেন হয়, যে চেম্বারটার নাম ছিল ক্লোয়েকা। তো ক্লোয়েকার এইটা হচ্ছে ক্লোয়েকাল অ্যাপারচার। তোমাদেরকে আমি ওই ভার্টিব্রেটস পড়ার সময়, অ্যামফিবিয়া পড়ার সময় এই ছবিটা মনে হয়, এই ছবিটা বের করেছিলাম। এই যে এই ছবিটা, এই ছবিটাতে আমি বুঝিয়েছিলাম যে ফ্রগের কিডনি মানে এক্সক্রিটরি সিস্টেম, এই দিক থেকে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, এই দিক থেকে হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে টেস্টিস বা ওভারি, সব একটা কমন চেম্বারে ওপেন হয়। কমন চেম্বারটার নাম কি ছিল? ক্লোয়েকা। আর এই ক্লোয়েকা দিয়েই ওরা ইউরিনেশনও করবে, ওরা স্পার্ম বা ওভামকেও বাইরে বের করবে, আবার এইটা দিয়ে ওরা আনডাইজেস্টেড ফুড মানে ফিসিসকেও বাইরে বের করবে। আর ক্লোয়েকার, ক্লোয়েকার যে পোর্টটা, সেটাকে বলে ক্লোয়েকাল অ্যাপারচার। তাহলে ইমাজিন করো এই দিক থেকে ডাইজেস্টিভ সিস্টেমটা এসে ক্লোয়েকাতে ওপেন হয়েছে, তাই এখানে ক্লোয়েকা দেওয়া আছে, দেখো ক্লোয়েকাল অ্যাপারচার দেওয়া আছে। এটা হিউম্যানের থাকে না, এটা ফ্রগের ইউনিক ফিচার, যে ওদের সব সিস্টেম গুলো এই একটা কমন চেম্বারে ওপেন হয়, যেটাকে ক্লোয়েকা বলে। তাহলে পজিশন গুলো বুঝে গেলাম। আর যেইখানে হচ্ছে তোমার স্টমাক, স্টমাকটার সাথে কি কানেক্টেড থাকবে? এই দিক থেকে কি কানেক্টেড থাকবে? একটা গ্ল্যান্ড কানেক্টেড থাকবে, বলো তো এই গ্ল্যান্ডটার নাম কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। আবার এই দিকে আছে হচ্ছে তোমার লিভার, এইখানটাতে আছে আবার লিভার। এই যে এই গোটাটা, এইটা
মেটেটা, ব্যাঙের মেটেটা খাবা নাকি? এটা হচ্ছে লিভার। লিভারের মধ্যে কি তৈরি হয় বলতো? লিভারের মধ্যে কি তৈরি হয়? বাইল। আর এই বাইলটা কিসের মধ্যে স্টোর থাকে বলতো? গল ব্লাডারের মধ্যে স্টোর থাকে। মনে পড়ছে ক্লাস 10-এর পড়াগুলো? গল ব্লাডারটা কিন্তু আবার এখানে দেখানো নেই। গল ব্লাডারটা ইমাজিন করো এই স্মল ইন্টেস্টাইনের সাথেই কানেক্টেড থাকে। গল ব্লাডারটা স্মল ইন্টেস্টাইনের সাথেই কানেক্টেড থাকে, যাতে করে এর মধ্যে স্টোর থাকা বাইল, বাইলটা এই তোমার গল ব্লাডারের এই ডাক্ট দিয়ে এসে স্মল ইন্টেস্টাইনে যে খাবারটা আসবে খাবারের সাথে মিশে যায়। আর বাইল কিসে হেল্প করে বলতো? কিসের ডাইজেশনে হেল্প করে? ফ্যাট, ইমালসিফিকেশন অফ ফ্যাট। এত ফোন করা বেশি কেন? ভরসা নাই তোমার নাকি? নচ্ছা মিছে বলছো। এই যে হয়েছে। আচ্ছা, এবার দেখো মাউথ। তাহলে মাউথ থেকে শুরু করি। মাউথ ওপেনস ইনটু বাক্কাল ক্যাভিটি দ্যাট লিডস টু এসোফেগাস টু ফ্যারিংস। এখানে অনেকগুলো টার্ম দিয়েছে। এবার দেখো এটা আমি ফ্রগ দিয়ে বোঝানো একটু কঠিন হবে, আমি হিউম্যান দিয়ে বোঝাচ্ছি। এই দিক থেকে নেজাল প্যাসেজ আসছে নাকের, আর এই দিক থেকে বাক্কাল ক্যাভিটি আসছে মুখের। তো নেজাল এই এই যে কমন যে জায়গাটা, এই যে কমন জায়গাটা এটাকে বলে ফ্যারিংস। কমন যে জায়গাটা এইটাকে বলে ফ্যারিংস, যেখানে নাক, নেজাল প্যাসেজও আসছে আবার বাক্কাল ক্যাভিটিও আসছে। এইটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি। ফ্রগেরও এরকম থাকে। এটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি। এবার ফ্যারিংস দিয়ে দুটো লাইন চলে গেছে, দুটো। একদিকে চলে গেছে হচ্ছে উইন্ড পাইপ সামনের দিকে, আর পিছন দিকে চলে গেছে হচ্ছে তোমার ফুড পাইপ। সেই জন্য গলা কাটলে আগে উইন্ড পাইপটা কাটা পড়ে, কারণ উইন্ড পাইপটা সামনের দিকে থাকে। এবার খাবার খাওয়ার সময়, খাবার যখন খাই, খাবারটা উইন্ড পাইপে কেন ঢুকে যায় না, ফুড পাইপেই কেন ঢোকে? তো কারণ কি? কারণ উইন্ড পাইপের উপরে একটা ফ্ল্যাপ থাকে যেটার নাম এপিগ্লটিস। ওটা খাবার খাওয়ার সময় উইন্ড পাইপটাকে ঢেকে দেয়, যাতে ফুডটা ফুড পাইপেই যায়। হ্যাঁ কি না? তো ফুড পাইপেরই আর একটা নাম হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস। এবার ইসোফেগাসটা নিচের দিকে গেল, ওটা কিসের সাথে কানেক্টেড থাকবে? অবশ্যই জানি, স্টমাক। এবার স্টমাকের মধ্যে কি কি সিক্রিট হয়? হ্যাঁ, স্টমাকের মধ্যে সিক্রিট হয় HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর হচ্ছে মিউকাস, যেটা HCl থেকে বাঁচায়। আর একটা এনজাইম সিক্রিট হয় যেটার নাম হচ্ছে পেপসিন। এই পেপসিনটা কিসের ডাইজেশনে হেল্প করে? প্রোটিন। এগুলো আমাদের অলরেডি জানা। তাহলে মুখ থেকে যেই খাবারটা আসছে, চিবিয়ে চিবিয়ে যেই খাবারটা গোল বলের মতো যখন ইসোফেগাস দিয়ে আসে, ইসোফেগাসটা এরকম ওয়েভ লাইক মুভমেন্ট করে করে নিয়ে আসে, মনে আছে? ওয়েভ লাইক মুভমেন্টটার নাম কি? পেরিস্টালসিস। আর এই গোল বলের মতো ফুডটার নাম কি বলতো? বোলাস। বোলাস। এবার বোলাসটা স্টমাকে চলে আসলো, স্টমাকের মধ্যে এগুলো দিয়ে ডাইজেশন হওয়ার হলো। হওয়ার পরে এই ফুডটা একটা পাতলা সেমি সলিড ফুডে কনভার্ট হয়ে যায়, যেটাকে বলে কি বলে বলতো? যেটাকে বলে কাইম। যেটাকে বলে কাইম। এবার এই কাইমটা স্টমাক দিয়ে আসবে হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে আসবে। এবার যতক্ষণ না এটা কাইমে কনভার্ট হচ্ছে ততক্ষণ কিন্তু স্মল ইন্টেস্টাইনে আসবে না। কিভাবে স্যার? কারণ এইখানটাতে একটা মাসেল থাকে, যদিও নাই বইতে, এমনি বলছি। এই মাসেলটার নাম হচ্ছে স্ফিংটার মাসেল। এই স্ফিংটার মাসেল কন্ট্রোল করে ফুডের মুভমেন্টটাকে। এবার এইখানে আছে, এইদিকে আছে হচ্ছে তোমার লিভার। লিভারের নিচে আছে গল ব্লাডার। গল ব্লাডারটা এই পিছন দিক দিয়ে আসলো। গল ব্লাডারটা পিছন দিক দিয়ে আসলো। আবার এইদিকে আছে প্যানক্রিয়াস। এইদিকে আছে প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস আর গল ব্লাডার একসাথে কানেক্ট হয়ে স্মল ইন্টেস্টাইনে ঢোকে।
তাহলে লিভার, লিভারের মধ্যে কি সিক্রিট হয়, কি তৈরি হয়, বাইল। বাইলটা স্টোর কিসের মধ্যে থাকে, গল ব্লাডার। আর গল ব্লাডার এই বাইলকে সিক্রিট করে। যখন কাইমটা স্মল ইন্টেস্টাইনে ঢোকে তখন এই অ্যাসিডিক কাইম কিন্তু অ্যাসিডিক, কারণ ওর মধ্যে কি মিশে আছে, HCl। তো গল ব্লাডারের মধ্যে থাকা বাইলটা ওই অ্যাসিডিক ফুডের সাথে মিশে যায় আর ফুডটাকে বেসিক বানিয়ে দেয়, কারণ বাইল হচ্ছে বেসিক ইন নেচার। এবার প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের মধ্যে অনেক ডাইজেস্টিভ এনজাইম থাকে, মনে আছে, ট্রিপসিন যেটা প্রোটিনকে ডাইজেস্ট করে, তারপর হচ্ছে অ্যামাইলেজ যেটা স্টার্চকে মানে সুগারকে ডাইজেস্ট করে, আর হচ্ছে লাইপেজ যেটা ইমালসিফাইড ফ্যাটকে ডাইজেস্ট করে, মানে বাইল দিয়ে যে ফ্যাটগুলো টুকরো টুকরো হয়ে গেল সেটাকে ডাইজেস্ট করে। কিন্তু এরা সব কিরকম মিডিয়ামে ডাইজেস্ট করে বলতো, এরা অ্যালকালাইন মিডিয়ামে ডাইজেস্ট করে। তাড়াতাড়ি করো অনন্যা এগুলা। এরা অ্যালকালাইন মিডিয়ামে ডাইজেস্ট করে, সেই জন্য বাইলটা এই অ্যালকালাইন মিডিয়ামটাকে প্রোভাইড করে। বাইলটা অ্যালকালাইন মিডিয়ামটা প্রোভাইড করে। অন্যদিকে পেপসিন কিরকম মিডিয়ামে কাজ করে বলতো, পেপসিন কিরকম মিডিয়ামে কাজ করে, অ্যাসিডিক। আর ওই অ্যাসিডিক মিডিয়ামটা কে প্রোভাইড করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো ক্লাস 10 এর পড়া। তাহলে যখন এই ফুডটা মানে অ্যাসিডিক ফুডটা মানে কাইমটা স্মল ইন্টেস্টাইনে ঢুকলো, তখন এই দিক থেকে বাইল এসে ওটাকে অ্যালকালাইন বানিয়ে দিচ্ছে, আর এই দিক থেকে প্যানক্রিয়াটিক এনজাইম গুলো সব খাবারের সাথে মিশে যাচ্ছে, খাবারটাকে ডাইজেশন করছে। এবার খাবারটা চলে আসলো হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে চলে আসলো। তাহলে স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন হবে, হতে হতে ওটা আরো ফ্লুইড হয়ে যাবে। ওই ফ্লুইড ফুডটাকে তখন কি বলে বলতো, কাইল। তাহলে বোলাস, কোথায় গেল বোলাস, কাইম, আর এদিক থেকে হয়ে গেল কাইল। একদম পুরো ডাইজেস্ট হয়ে গেল। যখন পুরো ডাইজেস্ট হয়ে যায়, পুরো মনে করো ডাইজেস্ট হলোও না, তাহলে কি হবে স্যার, তাহলে স্মল ইন্টেস্টাইনের মধ্যেও আবার কিছু গ্ল্যান্ড আছে। স্মল ইন্টেস্টাইনের মধ্যেও কিছু গ্ল্যান্ড আছে যেগুলোকে বলে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। এই ইন্টেস্টিনাল গ্ল্যান্ড কি সিক্রিট করে, ইন্টেস্টিনাল জুস। এই ইন্টেস্টিনাল জুস ডাইজেশনকে কমপ্লিট করে, ডাইজেশনকে কমপ্লিট করে, কমপ্লিট ডাইজেশন। ফোকাস থাকলে বুঝতে পারবা, না হলে বুঝতে পারবা না। কমপ্লিট ডাইজেশন মানে প্রোটিনকে কিসে কনভার্ট করে, অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের সিম্পল ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপরে কমপ্লেক্স সুগারকে কিসে কনভার্ট করে, না, স্টার্চ হচ্ছে কমপ্লেক্স সুগার, কমপ্লেক্স সুগারকে সিম্পল সুগারে কনভার্ট করে, সিম্পল সুগারে কনভার্ট করে। আর ফ্যাটকে কিসে কনভার্ট করে, ফ্যাটি অ্যাসিড, না ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট করে। এগুলো সব কিছু কাইলের মধ্যে কনভার্সন, কাইলটা যখন হয়ে যায় তখন এই কনভার্সন গুলো হয়ে যায়। কেমিক্যাল কনভার্সন বলে এগুলোকে, মানে ওদের কেমিক্যাল নেচারটা পাল্টে গেল। প্রোটিনটা হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড, কমপ্লেক্স সুগার মানে স্টার্চ হয়ে গেল মনে করো গ্লুকোজ, ফ্যাট ব্রেক হয়ে হয়ে গেল ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। তাহলে এই ডাইজেশনের পরের স্টেপ কি, অ্যাবজর্পশন, তাই তো। তাহলে অ্যাবজর্পশনের জন্য আমরা জানি স্মল ইন্টেস্টাইনের ইনার ওয়ালে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস থাকে, যেগুলোকে কি বলে বলতো, ভিল্লি। তাহলে ভিল্লির মধ্যে কি হয়ে গেল, ফুডটা অ্যাবজর্ব হয়ে গেল, কারণ ভিল্লির মধ্যে ব্লাডের কানেকশন থাকে, ব্লাড আর লিম্ফের কানেকশন থাকে। তাহলে ডাইজেস্টেড ফুডটা কোথায় ঢুকে গেল, এবার ডাইজেস্টেড ফুড ঢুকে গেল ব্লাডের মধ্যে, লিম্ফের মধ্যে। এবার জেনারেলি ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আর সিম্পল সুগার, আর লিম্ফের মধ্যে অ্যাবজর্ব হয় হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ওগুলো নেই, যাই হোক। এবার ব্লাড আর লিম্ফ এই ডাইজেস্টেড ফুডকে মানে নিউট্রিয়েন্টস গুলোকে কোথায় নিয়ে চলে যাবে, সেল। সেলে নিয়ে যাওয়াকে কি বলে, অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন। আর ব্লাডের মধ্যে ঢুকে যাওয়াকে কি বলে, অ্যাবজর্পশন। এবার সেল এই ফুডকে ব্রেক ডাউন করে কি বানাবে,
এনার্জি বানাবে, এটিপি বানাবে, হ্যাঁ কি না? এটিপি বানাবে, যেটা দিয়ে ও বডির সব কাজ করবে। আর কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হবে ওটা আলাদা প্রসেস, ওটা ব্রিদিং আউট করে বের করে দিবে। কি বুঝতে পারলে তো? গোটা ক্লাস 10 এর ডাইজেস্টিভ সিস্টেমটা একবারে হয়ে গেল, একদম সেম টু সেম। ওখানে এটাই এখানে আছে, যে ইসোফেগাস, ফ্যারিংস অব্দি বলে দিলাম, তারপরে চলে আসলো ইসোফেগাস, ইসোফেগাসটা চলে আসলো স্টমাকে, স্টমাক তারপরে কিসে কন্টিনিউ হলো, ইন্টেস্টাইন, তারপরে চলে আসলো রেকটাম, তারপরে রেকটাম দিয়ে ওটা চলে আসলো ক্লোয়েকা। তাহলে এই ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্পশন তো হয়ে গেল। এই যে ইন্টেস্টাইনের মধ্যে যেখানে ভিল্লি আছে, এই যে যেখানে ভিল্লি আছে এইখানে অ্যাবজর্পশন হয়ে গেল। কিন্তু বাদ বাকি যে আনডাইজেস্টেড ফুড, আনডাইজেস্টেড ফুড, ওটা কি হবে? ওটা তো ভিল্লি দিয়ে অ্যাবজর্ব হলো না, ওটা চলে আসবে কোথায়? ওটা চলে আসবে রেকটামে, ওটা চলে আসবে রেকটামে, যেটাই হচ্ছে ওদের ফিকাল ম্যাটার, ফিসিস। তারপরে ওটা চলে আসবে ক্লোয়েকাতে, ক্লোয়েকাল চেম্বার, তারপরে ক্লোয়েকাল অ্যাপারচার দিয়ে ওটা বাইরে বের করে দিবে। কি বুঝতে পারলো তো? তারপরে চলে আসো, হ্যাঁ লিভার তো বলেই দিয়েছি। লিভার কি করে? বাইল তৈরি করে। আর ওটা কোথায় স্টোর থাকে? গল ব্লাডারে স্টোর থাকে। তারপরে আসে প্যানক্রিয়াস। আর প্যানক্রিয়াস কি? একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড, যে প্যানক্রিয়াটিক জুস সিক্রিট করে, যার মধ্যে অনেক রকমের এনজাইম থাকে, কন্টেইনিং ডাইজেস্টিভ এনজাইম, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। নাম কিন্তু কিচ্ছু লেখা নাই, খালি ওপর ওপর দিয়ে, ক্লাস 10 যতটা ছিল তাও নেই। আচ্ছা স্যার, ওরা ফুডকে কিভাবে ক্যাপচার করে? তোমরা দেখেছো ব্যাং, ওদের একটা বাইলোবড টাং থাকে। বাইলোব মানে কি? ওদের টাঙের সামনের দিকটা এরকম কাটা থাকে, এই জায়গাটা। কি বুঝতে পারছো? এইটার মধ্যে এটা স্টিকি হয়, আর এইখানে সব ইনসেক্ট গুলো এখানে আটকে যায়। তাহলে বাইলোবড টাং দিয়ে ওরা ফুডকে ক্যাপচার করে। আর ডাইজেশন অফ ফুড কি কি দিয়ে হয়? HCl দিয়ে হয়, গ্যাস্ট্রিক জুস দিয়ে হয়। গ্যাস্ট্রিক জুস মানে স্টমাক, স্টমাকের মধ্যে যেগুলো সিক্রিট হচ্ছে, সিক্রিটেড ফ্রম দ্য ওয়াল অফ স্টমাক। তারপরে পার্শিয়ালি ডাইজেস্টেড ফুডটাকে কি বলে? কাইন্ড। কাইন্ডটা কোথায় চলে গেল? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্টটাকে বলে ডুওডেনাম। স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্টটাকে বলে, এই যে সি এর মতো পার্টটাকে বলে ডুওডেনাম। এই যে এখান থেকে এইটুকুনি পার্টটাকে, সি এর মতো পার্টটাকে বলে ডুওডেনাম, ডুওডেনাম। তারপরে হচ্ছে এই যে পেঁচানো যে জায়গাটা, এটাকে বলে ইলিয়াম, নেই যদিও, ইলিয়াম। আর যেই পার্টটা তোমার লার্জ ইন্টেস্টাইনে ঢুকছে, এখান থেকে এইটুকুনি যেটা লার্জ ইন্টেস্টাইনে ঢুকবে, এটাকে বলে ইস্চিয়াম, এটাকে বলে ইস্চিয়াম। তো তোমাদের বইতে শুধু ডুওডেনামটাকেই মেনশন করা আছে, স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট। তাহলে স্মল ইন্টেস্টাইনের ডুওডেনামের মধ্যে ওটা চলে আসলো, ডাইজেস্টেড ফুডটা চলে আসলো স্টমাক থেকে ডুওডেনামের মধ্যে। ডুওডেনামের মধ্যে কি কি ঢোকে? ওইদিকে তোমার গল ব্লাডার থেকে বাইল জুস ঢোকে, আবার এইদিকে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস ঢোকে। আর যেটা কমন ডাক্ট, সেটা কমন যে ডাক্টটা, ওটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। কোন জায়গাটাকে বলেছে? এই জায়গাটাকে, এইটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। দেখো এই যে জায়গাটা, এইটা যেখান দিয়ে এইদিকে গল ব্লাডার থেকেও আসছে, আবার এইদিক থেকে প্যানক্রিয়াস থেকেও আসছে, দুটো কমন ডাক্ট দিয়ে আসে। এইটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। ওটা আলাদা আলাদা ভাবে স্মল ইন্টেস্টাইনে ঢোকে না, একসাথে একটা কমন ডাক্ট দিয়ে ঢোকে, ওটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। বাইলের ফাংশন কি? বাইল হচ্ছে ফ্যাটকে ইমালসিফাই করে। ফ্যাটকে ইমালসিফাই করা মানে কি? ফ্যাটের বড় বড় গ্লোবিউল গুলোকে ছোট ছোট গ্লোবিউলে কনভার্ট করা। কিন্তু ওটার কেমিক্যাল নেচারটা চেঞ্জ হয় না। ফ্যাটটা কিন্তু ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয় না, ফ্যাট ফ্যাটি থাকে, খালি বড় বড় ফ্যাট গুলা ছোট ছোট ফ্যাট হয়ে যায় যাওয়া, ওটাকে ইমালসিফিকেশন বলে। ডাইজেস্ট করে প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াসের মধ্যে থাকা লাইপেজ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, সব এগুলোকে ডাইজেস্ট করে। ফাইনাল ডাইজেশন কোথায় হয়? ফাইনাল ডাইজেশন কিন্তু ইন্টেস্টাইনের মধ্যেই হয়। হওয়ার পরে ডাইজেস্টেড ফুডটা কি হবে? অ্যাবজর্ব হবে। কি দিয়ে অ্যাবজর্ব হবে? ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটাকে বলে ভিল্লি। আবার তারও ভিল্লি থাকে, সেগুলোকে বলে মাইক্রোভিল্লি।
আনডাইজেস্টেড ফুডটা কোথায় চলে যাবে? রেকটাম, রেকটাম থেকে তারপরে ওটা ক্লোয়েকা, ক্লোয়েকা দিয়ে ক্লোয়েকাল অ্যাপারচার দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, ডাইজেস্টিভ সিস্টেম হয়ে গেল। নেক্সট চলে আসা হচ্ছে ওদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম, এখান থেকে আবার থার্ড ব্র্যাকেট করো, তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে। ফ্রগ এমনি এমনি অ্যামফিবিয়া না, ওদের দুইটা রেসপিরেটরি অর্গান থাকে। ওরা হচ্ছে তোমার যখন জলের মধ্যে থাকে তখন স্কিন দিয়ে ওরা জলের ডিজলভড অক্সিজেনকে অ্যাবজর্ব করে। হ্যাঁ, স্কিন দিয়ে অক্সিজেনকে অ্যাবজর্ব করাকে বলা হয়, রেসপিরেশনকে করাকে বলা হয় কিউটেনিয়াস রেসপিরেশন। কিউটিন মানে কি? স্কিন। কোন অক্সিজেনটাকে অ্যাবজর্ব করে? জলের মধ্যে ডিজলভড অক্সিজেনকে অ্যাবজর্ব করে। আর যখন ওরা ল্যান্ডে থাকে তখন কি দিয়ে করে? তখন কিন্তু ওরা লাংস দিয়ে করে। এবার লাংসের মধ্যে হাওয়াটা ঢোকে কিভাবে? বাকতাল ক্যাভিটি দিয়ে ঢোকে, মুখ দিয়ে ওরা নিঃশ্বাস নেয়, কিছুটা আবার স্কিন দিয়েও নিতে পারে, আবার ওটা চলে যাবে লাংসে। এবার লাংস দিয়ে রেসপিরেশন করাকে কি বলা হয়? পালমোনারি রেসপিরেশন। পালমোনারি রেসপিরেশন। স্কিন দিয়ে রেসপিরেশনকে কি বলে? কিউটেনিয়াস রেসপিরেশন। আর লাংস দিয়ে রেসপিরেশনকে কি বলে? পালমোনারি রেসপিরেশন। মনে রাখো কিন্তু। এবার লাংসটা ওদের একটা ইলংগেটেড একটা অর্গান, লম্বা টাইপের একটা অর্গান, ঠিক আছে, যেটা ওদের ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি? বডির আপার পার্টে, উপরের দিকে থাকে। আপার পার্ট যেটাকে বলে থোরাক্স, থোরাক্স রিজিয়নে থাকে। যদি আমি এই ছবিটাতে দেখাই, যদি আমি এই ব্যাঙের যে ছবিটা আছে এই ছবিটাতে যদি দেখাই, এই যে ধরো নাও নস্ট্রিলস বা মাউথ, এই দিক থেকে হচ্ছে তোমার নস্ট্রিলস, বা এই দিক থেকে তুমি নিয়ে নাও মাউথ। ওরা নাক দিয়েও নিঃশ্বাস নিবে, আবার মুখ দিয়েও নিঃশ্বাস নিবে। এটা হয়ে গেল উইন্ড পাইপ। আর উইন্ড পাইপটা এরকম ব্রাঞ্চ হয়ে ব্রঙ্কাই, আর এইদিকে হয়ে গেল দুটো লাংস। এইদিকে হয়ে গেল দুটো লাংস। তাহলে এই জায়গাটাকে বলে থোরাক্স। থোরাক্স মানে কি? চেস্ট। চেস্টকে থোরাক্স বলে। তো থোরাক্সের মধ্যে লাংসটা আছে। একটু ইমাজিন করতে হবে জিনিসটাকে, এমন কোনো কঠিন না, একদম হিউম্যানের মতনই প্রায়। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এয়ার কোন দিক দিয়ে ঢুকবে? নস্ট্রিল দিয়েও ঢুকতে পারে বা মাউথ দিয়েও ঢুকতে পারে। এই যে বাক্কাল ক্যাভিটি মানে মাউথ দিয়ে, ওরা ট্র্যাকিয়া দিয়ে ব্রঙ্কাস দিয়ে চলে যাবে লাংসে। আর স্যার যখন ওরা অ্যাস্টিভেশন মানে সামার স্লিপ বা হাইবারনেশন মানে কি উইন্টার স্লিপে থাকে, তখন কি দিয়ে রেসপিরেশন করে? তখন কিন্তু ওরা স্কিন দিয়ে রেসপিরেশন করে। ওরা তখন মানে বডির অ্যাক্টিভিটিটাকে এত কমিয়ে দেয়, ওরা না নড়াচড়া করে, ইভেন লাংস দিয়েও ওরা মানে ব্রিদিং করে না, স্কিন দিয়ে করে। ডাইজেশন ফাইজেশন সব বন্ধ, একদম ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যায়, যাতে বডির মধ্যে স্টোরড ফুড গুলো দিয়ে ওরা মোটামুটি 2-3 মাস না খেয়ে যাতে চালাতে পারে, কারণ ও বাইরে বেরোতে পারবে না। সেই জন্য হাইবারনেশন বা অ্যাস্টিভেশনে যাওয়ার আগে ফ্রগ অনেক খেয়ে 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 মোটা হয়ে যায়, আর বডির মধ্যে ফ্যাট হিসাবে বা গ্লাইকোজেন হিসাবে ফুডকে স্টোর করে রাখে। আর যখন স্লিপে চলে গেল তখন ওই ফুডগুলোই বার্ন করে 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 ওরা বেঁচে থাকে। কিন্তু ওই সময় ওদের মেটাবলিক অ্যাক্টিভিটি একদম কমিয়ে দেয়, হার্টবিট খুব স্লো হয়ে যায়। মানে ধরো কি বলবো, 2 সেকেন্ডে একবার হার্টবিট, না মরে আবার যায় না। কারণ ওদের মানে খুব বেসিক যেটা মেটাবলিজম, ধরো এনার্জি তৈরি করা, ওইটুকুনি খালি চলবে, ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য যেটুকুনি করবে, ব্যাস। এইটা হচ্ছে তোমার, তো সেই জন্য ওরা স্কিন দিয়ে শুধুমাত্র করে যখন স্লিপে চলে যায়। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে, এতদিন পড়াবো বলছিলাম না পার্টিকুলার, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে ওদের সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম বা এটাকে ভাস্কিউলার সিস্টেমও বলে।
সার্কুলেটরি সিস্টেমের আন্ডারে আমরা কি কি পড়বো? হার্ট পড়বো, ব্লাড পড়বো, ব্লাডের যে সেল গুলো আছে সেগুলো পড়বো অল্প জাস্ট, আর পড়বো হচ্ছে লিম্ফ। এগুলো সব ক্লাস 10-এ আমাদের পড়া আছে, ভালো লাগছে। আর পড়বো হচ্ছে লিম্ফ। এবার আমরা হিউম্যানের হার্ট যখন পড়েছিলাম, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি, অ্যাওর্টা, তারপরে হচ্ছে পালমোনারি ভেইন, সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, ওটার থেকে কিন্তু অনেকটাই এটা কিন্তু আলাদা হবে। সেই জন্য হার্টটা কিন্তু এখন আমি চাই হার্টটার ক্ষেত্রে একটু ফুল ফোকাস দিও, কারণ এদের হার্টটা কিন্তু আছে যদিও অল্প, হার্ট হচ্ছে এই যে এখান থেকে এইটুকুনি, কিন্তু এটা বুঝতে তোমার কিন্তু ভালোই ঝামেলা হবে, কারণ বইতে লেখা আছে কিন্তু এই ছবিগুলো নাই। ঠিক আছে, তাহলে প্রথমে চলে আসো ওদের সার্কুলেটরি সিস্টেমটা বেশ ওয়েল ডেভেলপড আর ক্লোজড টাইপ। আমি এগুলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়িয়েছিলাম। ক্লোজড টাইপ সার্কুলেটরি সিস্টেম কাদের বলে? যাদের ব্লাড ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে রান করে, আর্টারি ভেইনের মধ্যে দিয়ে রান করে, তাদের ক্লোজ টাইপ। আর এদের লিম্ফ্যাটিক সিস্টেমও থাকে, ওটা পরে বলে দিব, লিম্ফ পরে বলবো, আগে ব্লাড। তাহলে ব্লাড ভাস্কুলার সিস্টেমের মধ্যে কি কি আছে? হার্ট আছে, ব্লাড আছে, আর ভেসেলস, সরি ব্লাড ভেসেলস আর ব্লাড আছে। ব্লাড ভেসেলস মানে আর্টারি, ভেইন, ক্যাপিলারি, এগুলো। আর লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে যা যা আছে ওগুলো পরে বলবো, লিম্ফ, লিম্ফ চ্যানেল আর লিম্ফ নোড, এগুলো আমি পরে বলবো। তো হয় কি যে এবার হার্টে চলে আসো। হার্টকে এইভাবে ইমাজিন করো, এ নাম্বার ছবিটা হচ্ছে, দেখছো তো, এ নাম্বার ছবিটা হচ্ছে ডর্সাল ভিউ, মানে হার্টের পিছন দিকটা। আর বি নাম্বার ছবিটা হচ্ছে ভেন্ট্রাল ভিউ, মানে সামনের দিকটা। দুইটা ছবি কেন দেখাচ্ছি? কারণ বইতে এইভাবেই লেখা। এইবার দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই যে খাঁজটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়াম আর হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, আর ওদের একটাই ভেন্ট্রিকল। এই নিচের এই চেম্বারটা হচ্ছে কি বলতো? একটাই ভেন্ট্রিকল। এই ব্লাড ভেসেলটাকে, এই যে সাইনাস ভেনোসাস লেখা যেই জায়গাটা আছে ওটাকে এখন ইগনোর করো। তাহলে ওদের তিনটা চেম্বার হলো, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। কিন্তু যখনই এটা ভেন্ট্রাল ভিউতে দেখবো তখন ব্যাপারটা উল্টে যাবে। এইটা হয়ে যাবে তোমার রাইট অ্যাট্রিয়াম, এইটা হয়ে যাবে লেফট অ্যাট্রিয়াম, আর ভেন্ট্রিকল তো একটাই। বুঝা গেল? এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে ট্রায়াঙ্গুলার শেপের যে জিনিসটা, এইটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাসটা দেখো, এইখানে একটা গোল ডটের মতো এরকম দেওয়া আছে, মানে এই সাইনাস ভেনোসাসটা এই এই গোল ফুটোটা দিয়ে এইখানে ওপেন হয়েছে। এটা কোন চেম্বার? এটা কোন চেম্বার? রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়েছে। এবার স্যার সাইনাস ভেনোসাস জিনিসটা কি? কি জিনিসটা? এ হচ্ছে সব মেজর ভেইনের সাথে কানেক্টেড, ভেনা কেভা। এগুলোর নাম এখন ইগনোর করো, এগুলো শুধু মনে রাখো কি বলতো, ভেনা কেভা। ভেনা কেভা, এটাও ভেনা কেভা, এটাও ভেনা কেভা, আর নিচ দিক থেকে এটা আসছে, এটাও ভেনা কেভা। এগুলো নাম ইগনোর করো, এগুলো সব ভেনা কেভা। আর ভেইন দিয়ে কোন ব্লাড আসে? অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? সব ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে। তাহলে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড গোটা বডির থেকে এসে তোমার সাইনাস ভেনোসাসে আসে। সাইনাস ভেনোসাস থেকে ওটা কোথায় চলে যাবে? হার্টের কোন সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে? রাইট সাইডে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো চলে আসবে। এইটুকুনি বুঝলাম। এবার যদি তোমাকে কোয়েশ্চেন করে পরীক্ষায় যে এই ইন অ্যাম্ফিবিয়া ইন হুইচ সাইড অফ হার্ট সাইনাস ভেনোসাস ইজ প্রেজেন্ট, না না, ইন হুইচ সাইড, মানে ভেন্ট্রাল সাইড না ডরসাল সাইড? তাহলে এ নাম্বার ছবিটা দেখছি, এটা ডরসাল সাইড, পিছন দিকে থাকে। এবার এই যে এই যে দুটো জিনিস দেখছো, এই যে দুটো জিনিস দেখছো, ওটাই দেখো পিছন দিকে এই দিকে দেখানো আছে, বুঝতে পারলা?
ওটা পিছন দিকে চলে গেল, এবার ডর্সাল ভেন্ট্রালটা যখন দেখছি। ভালো কথা। এইবার এইদিকে আবার হয়ে গেল এটা উল্টা, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম। এই যে রাইট অ্যাট্রিয়াম, এটা এটা লেফট অ্যাট্রিয়াম, এই নিচের দিকে ভেন্ট্রিকল। এইখানে আবার একটা ঝামেলা আছে। এইটা হচ্ছে এই জায়গাটায় আবার একটা চেম্বার থাকে। এই চেম্বারটার নাম হচ্ছে কোনাস। হ্যাঁ, এই চেম্বারটার নাম হচ্ছে কোনাস আর্টেরিওসাস, CONUS, কোনাস আর্টেরিওসাস, এই চেম্বারটার নাম। স্যার এটা আবার কোথায় কানেক্টেড, এইটা মনে রাখবা। আমি জিনিসটাকে এইভাবে দেখাই, ফোকাস আছে তো? কোনাস আর্টেরিওসাসটা আবার ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছে, কি বুঝতে পারলাম? কোনাস আর্টেরিওসাসটা কোথা থেকে শুরু হয়েছে? ভেন্ট্রিকল থেকে। সাইনাস ভেনোসাস কোথায় ওপেন হয়েছে? রাইট অ্যাট্রিয়ামে। আর কোনাস আর্টেরিওসাস কোথা থেকে, কার সাথে কানেক্টেড? ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড। এবার দেখো, রাইট সাইডে তো আছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, লেফট সাইডে কিরকম ব্লাড থাকে? অক্সিজেনেটেড ব্লাড। তো যখন এই ব্লাড গুলো ভেন্ট্রিকলে আসবে, তখন ওটা মিক্সড ব্লাড হয়ে গেল, হ্যাঁ কি না? তো মিক্সড ব্লাড হলেও ওকে তো গোটা বডিতে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। তো ভেন্ট্রিকল যখন সিস্টল হবে, সিস্টল মনে আছে, ভেন্ট্রিকলের যখন কন্ট্রাকশন হবে, তখন সমস্ত এই মিক্সড ব্লাড গুলো এই সাইনাস কোনাস আর্টেরিওসাস দিয়ে, এই আর্টারি গুলো দিয়ে চলে যাবে গোটা বডিতে। কি বুঝতে পারলা জিনিসটা? এর থেকে সহজে আমি আর বোঝাতে পারবো না। এনসিইআরটি তে এইটাই লেখা আছে, আমি এটাই বললাম। ফিগার বইতে দেখো, ফিগার 18.40। হ্যাঁ, আর সামনে আছে 18 একটা অন্য বই থেকে নিচে দেখো, এটা বইয়ে না, এটা আমার বাইরে অন্য জায়গা থেকে নেওয়া। স্লাইড গুলো আমাকে বানাতে হয়। কোনাস আর্টেরিওসাসের আরো যদি ডিটেইল ভিউ দেখতে চাও, একদম মানে ইয়েটাকে কেটে, হাড়টাকে কেটে, এই যে এটা হয়ে গেল তোমার রাইট অ্যাট্রিয়াম, ঠিক এটাই। এই যে এই দুটো ছবি পাশাপাশি রেখে বলছি, এইটা আর এইটা। এইদিকে আমি রাইট অ্যাট্রিয়াম রেখেছি, দেখো ওইদিকেও রাইট অ্যাট্রিয়াম, এইদিকে লেফট অ্যাট্রিয়াম, এই যে এটা হয়ে গেল লেফট অ্যাট্রিয়াম। আর নিচের দিকে ভেন্ট্রিকল, এই যে এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। তাহলে এই দিক থেকে তোমার রাইট সাইড দিয়ে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডও আসবে। এই যে দেখো রাইট সাইড দিয়ে ওই দিক দিয়ে আসাটা দেখিয়েছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডও আসবে, আবার লেফট সাইড দিয়ে অক্সিজেনেটেড ব্লাডও আসবে। তাহলে ব্লাডটা মিক্স হয়ে গেল, মিক্সড ব্লাড। তাহলে ভেন্ট্রিকল যখন পুশ করবে, এই যে দেখো লেখা আছে কোনাস আর্টেরিওসাস, ভেন্ট্রিকলের সাথে এই যে দেখো কোনাস আর্টেরিওসাস, এগুলো হচ্ছে ভালভ। ভালভ মনে আছে তো? ভালভটা ওপেন হয়ে যাবে আর ব্লাড গুলো তোমার কোনাস আর্টেরিওসাসের মধ্যে ঢুকে যাবে। কিছু ব্লাড চলে যাবে বডিতে, আর কিছু ব্লাড চলে যাবে এই দিক দিয়ে লাংসে। কিছু ব্লাড চলে যাবে লাংসে আবার পিউরিফাই হওয়ার জন্য। কারণ ওরা তো অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডকে আলাদা রাখতে পারে না, সেই জন্য এই মিক্সড ব্লাডকেই বডিতেও পাঠায়, আবার মিক্সড ব্লাডকেই কোথায় পাঠায়? লাংসেও পাঠায়। এইবার তাহলে আশা করি হার্টের যে স্ট্রাকচারটা, যে হার্ট কোথায় থাকে? আপার পার্ট অফ দা বডি ক্যাভিটি, মানে বডির উপরের সাইডে থাকে। তিনটা চেম্বার থাকে, দুটা অ্যাট্রিয়াম আর একটাই ভেন্ট্রিকল। আর হার্টের আউটার কভারিং কে কি বলে? এগুলো ছোটবেলায় পড়েছি, পেরিকার্ডিয়াম। হার্টের চেম্বারকে বলে পেরিকার্ডিয়াম, হিউম্যানেরও ফ্রগেরও। আচ্ছা, তারপরে কি, এই যে দেখো লেখা আছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস কোন দিকে কোন চেম্বারের সাথে কানেক্টেড? রাইট অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড। মনে না পড়লে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো সাইনাস ভেনোসাস, এই যে সাইনাস ভেনোসাস, এই যে ফটোটা দেখিয়েছিলাম, কোথায় এটা? রাইট অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড, রাইট অ্যাট্রিয়ামের সাথে। আর সাইনাস ভেনোসাস সব কোন কি ভেনা কেভার গুলোর থেকে ব্লাড গুলোকে রাইট অ্যাট্রিয়ামে ঢোকায়, ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলোকে। এই যে মেজর ভেইনস, ইট রিসিভস থ্রু দা মেজর ভেইনস কল্ড ভেনা কেভা, রিসিভস ব্লাড। আচ্ছা, তারপরে হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল আবার কিসের সাথে কানেক্টেড? কোথায় গেল? কোনাস আর্টেরিওসাস। ভেন্ট্রিকল মনে না পড়লে আবার দেখাচ্ছি। এই যে ভেন্ট্রিকল, এই যে হয়ে গেল ভেন্ট্রিকল। এই যে দেখো কোনাস আর্টেরিওসাস,
কোনটা? এই যে এই চেম্বারটা, এই চেম্বারটা, এই যে ফুটোটা দিয়ে, এই ফুটোটা দিয়ে তোমার ভেন্ট্রিকলের সাথে কানেক্ট, কোনাস আর্টেরিওসাস। তাহলে এই কোনাস আর্টেরিওসাস আবার সব আর্টারির সাথে কানেক্টেড। কোনাস আর্টেরিওসাস এই যে আর্টারির সাথে কানেক্টেড। কোন কোন আর্টারি চলে যাবে বডিতে, কোন কোন আর্টারি চলে যাবে লাংসে। যে কোনাস আর্টেরিওসাস অন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য হার্ট, মানে সামনের দিকে। বি নাম্বার ছবিটা কোন সাইড ছিল? বি নাম্বার ছবিটা কোন সাইড ছিল? ভেন্ট্রাল ভিউ ছিল, মানে ভেন্ট্রাল সাইড, সামনের দিকে থাকবে এটা। এই যে, আর গোটা বডিতে কি দিয়ে ব্লাড ছড়াবে? গোটা বডিতে ব্লাড কি দিয়ে ছড়াবে? আর্টারি দিয়ে ছড়াবে, ওটাকে আর্টেরিয়াল সিস্টেম বলে। আর গোটা বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কি দিয়ে আসবে? ভেইন দিয়ে আসবে। কালেক্ট ব্লাড ছড়াবে কি দিয়ে? ক্যারি টু, মানে কি ছড়াবে কি দিয়ে? আর্টারি দিয়ে ছড়াবে। আর হার্টে আসবে কি দিয়ে? ভেইন দিয়ে আসবে, তাই না? ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, যেটাকে বলে আবার ভেনাস সিস্টেম। এটা যদি না বুঝতে পারো, লাস্টের দুটো লাইন যদি না বুঝতে পারো, এইভাবে ইমাজিন করবা। আমি যদি এটাকে বডি বলি, বলেছে হার্ট থেকে বডিতে ব্লাড যাবে আর্টারি দিয়ে, বুঝলা? আর বডি থেকে হার্টে ব্লাড আসবে ভেইন দিয়ে, এটাই বলেছে। এই আর্টারি দিয়ে বডিতে ব্লাড যাওয়াকে ওটা যায় আর্টেরিয়াল সিস্টেম, আর বডি থেকে হার্টে ব্লাড আসার যে ভেইন গুলো, সেগুলোকে বলেছে ভেনাস সিস্টেম। এইটাই বলছি। আচ্ছা, এইবার চলে আসো পোর্টাল সিস্টেম। এটা কোনোদিনও পড়ো নাই, সেন্টিভিয়ার্স পড়েছে। পোর্টাল সিস্টেম তোমরা কোনোদিনও পোর্টাল সিস্টেম পড়ো নাই। পোর্টাল সিস্টেম কি? পোর্টাল সিস্টেম কি দেখো, এইদিকে দেখো, সিবিএসসি, মনে করো এটা হচ্ছে একটা অর্গান, এটা অর্গান নাম্বার 1। অর্গান নাম্বার 1 দিয়ে একটা ভেইন বেরোলো, ভেইন বেরোলো, সেইটা গেল অর্গান নাম্বার 2 তে, অর্গান নাম্বার 2। তারপর ওই অর্গান নাম্বার 2, অর্গান 1 নাম্বার 1 থেকে ভেইন গুলো ক্যাপিলারিতে ডিভাইডেড হয়ে গেল। সেই ক্যাপিলারি গুলো একসাথে এসে, সেই ক্যাপিলারি গুলো একসাথে এসে আবার ভেইনের মধ্যেই ওপেন হলো, আবার ভেইনের মধ্যেই ওপেন হলো। তাহলে অর্গান টু ভেইন, ভেইন টু অর্গান, অর্গান টু ভেইন, মানে কোন সার্কুলেটরি সিস্টেম যদি ভেইন দিয়ে শুরু হয়ে ভেইনেই শেষ হয়, তাহলে ওটাকে বলে পোর্টাল সিস্টেম। এবার যদি অর্গান 1 তা যদি তোমার স্টমাক আর স্মল ইন্টেস্টাইন হয়, আর অর্গান 2 টা যদি তোমার লিভার হয়, তাহলে এটাকে বলে হেপাটিক পোর্টাল সিস্টেম। তাহলে এটাকে বলে হেপাটিক পোর্টাল সিস্টেম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এর থেকে বেশি ডিটেলে যেতে হবে না, বুঝলা? পোর্টাল সিস্টেম মানে যেই সার্কুলেটরি সিস্টেম ভেইন দিয়ে শুরু হয়ে ভেইনেই শেষ হয়, সেটাকে পোর্টাল সিস্টেম বলে। এর মাঝখানে যখন দুটো অর্গানের কানেকশন থাকবে, এবার তোমাকে দেখতে হবে অর্গান দুটো কি। যদি ওটা স্টমাক বা স্মল ইন্টেস্টাইন থেকে বেরোয়, যদি লিভারে ঢোকে, তাহলে ওটা হেপাটিক পোর্টাল সিস্টেম। আর যদি ওটা, হ্যাঁ, যদি ওটা হচ্ছে তোমার স্টমাক বা স্মল ইন্টেস্টাইন না হয়ে যদি ওটা কিডনি হয়, যদি ওটা কিডনি হয়, অর্গান 1 টা কিডনি, অর্গান 2 টা লিভার, তখন ওটার নাম হচ্ছে আবার রেনাল পোর্টাল সিস্টেম। বুঝতে পারলাম? এইখানে পোর্টাল সিস্টেমের আমি একটা ছবি দেখাচ্ছি। এই যে এখানে পোর্টাল সিস্টেমের একটা ছবি দেওয়া আছে। তুমি প্রথমে এইটুকুনিটাকে দেখবা, এইটুকুনিটাতে দেখো, এখানে কি আছে? স্টমাক, আর এটা কি? স্মল ইন্টেস্টাইন।
এইখান থেকে এই যে দেখো ভেইন গুলো গিয়ে কোথায় গেছে, লিভার। তাহলে এইটার এইটার লেভেলিংটা দেখো তো কি লেখা আছে, এই যে এটা লেভেলিং এ এখানে কি লেখা আছে দেখো তো, ছোট, একটু ছোট আছে কিন্তু বুঝতে পারবো আশা করি, কি লেখা আছে, হেপাটিক পোর্টাল। তাহলে স্টমাক আর ইন্টেস্টাইন থেকে যেই ভেইন গুলো তোমার লিভারে গেল, লিভার থেকে আবার এটা ভেইনেই ওপেন হচ্ছে, এটাও কিন্তু ভেইন। তাহলে ওটা হয়ে গেল তোমার হেপাটিক পোর্টাল সিস্টেম। এইবার তুমি এইটাকে দেখবা, এইবার হচ্ছে তুমি এই পোর্শনটাকে দেখো, এইটাকে দেখো, এটা কি বলো, কিডনি। আর সেটা, এই যে কিডনি থেকে এই যে দেখো ভেইন গুলো গেল, এই যে কিডনি থেকে ভেইন গুলো গেল, গিয়ে কোথায় যাচ্ছে, এটা কি লিভার। তাহলে এই এই যে ব্যাপারটা, ভেইন থেকে গিয়ে লিভার থেকেও আবার ভেইন থেকেই চলে যাবে, ওটা হার্টে চলে যাবে, এটা হয়ে গেল তোমার রেনাল পোর্টাল সিস্টেম। পারবা তো? তাহলে পোর্টাল সিস্টেম অত বেশি কিছু লেখা নাই, যেইটুকুনি বললাম খুব সিম্পল ওয়েতে মনে রাখবা, যে স্পেশাল ভেনাস কানেকশন, ভেইনের কানেকশন বিটুইন লিভার এন্ড ইন্টেস্টাইন as well as kidney and lower part of the body are present in frog। তো প্রথমটাকে বলে হেপাটিক পোর্টাল সিস্টেম, লিভার আর ইন্টেস্টাইনের যেটা, আর কিডনির সাথে হলে ওটার নাম হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। এবার ব্লাডের সেলগুলো পড়ে নিই, ব্লাডের সেলগুলো দেখে নিই। তোমার ব্লাডের মধ্যে কি থাকবে, প্রথম সেল কি, রেড ব্লাড সেল। কোয়েশ্চেন করব, বলো। এত ঠান্ডা লাগছে? এত ঠান্ডা লাগছে? এসির আওয়াজ পেয়েছি কিন্তু সার্ভিসিং করা, সার্ভিসিং করালাম কিন্তু খুব হেভি ওয়াশটা করাবো, হেভি ওয়াশই করাইছিলাম, ওই জাস্ট গরম পড়বে পড়বে সেই সময় করাইছিলাম। হুম, এবারে একটা কোয়েশ্চেন করব, হিউম্যানের আরবিসি এরকম দেখতে হয়, এরকম আরবিসি কে কি বলে, দুই দিক থেকে চ্যাপ্টা আরবিসি কে কি বলে, বাইকনকেভ আরবিসি। কিন্তু ব্যাঙের আরবিসি, এদিকে শোনো, ব্যাঙের আরবিসি এইরকম হয়, এইরকম, মানে বাই কনভেক্স, লেন্সের মতো চিন্তা করো, ভাববা। এবার কেন হিউম্যানের আরবিসি বাই কনভেক্স হয়, কারণ এটা অ্যানিউক্লিয়েটেড, মানে কি নিউক্লিয়াস নেই, কিন্তু ব্যাঙের আরবিসি তে আবার নিউক্লিয়াস আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ইন হুইচ অফ দ্য ফলোইং নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট ইন আরবিসি, অ্যাম্ফিবিয়ার আরবিসি তে কিন্তু নিউক্লিয়াস আছে, সেই জন্য ওরা আরবিসি দিয়ে বেশি অক্সিজেন ক্যারি করতে পারে না আমাদের মতো, সেই জন্য ওরা কোল্ড ব্লাডেড হয়। তো রেড ব্লাড সেল আর এরিথ্রোসাইট, তারপরে ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল আর লিউকোসাইট, আর প্লেটলেট হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে। তো আরবিসি আর নিউক্লিয়েটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ওগুলোর মধ্যে হিমোগ্লোবিন থাকে যেটা অক্সিজেনের সাথে বাইন্ড হয়, এগুলো তো জানোই। আচ্ছা, লিম্ফ, লিম্ফ এবার বলে দিই ফট করে, বেশি দেরি করাবো না কিন্তু, নাহলে শেষ করে ফেলবো। মনে করো, হ্যাঁ, ও মাই গড, লেগ পিস, ব্যাঙের মাংসের চপ, অনেক। এইদিকে দেখো, মনে করো এটা একটা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল না, ব্লাড ক্যাপিলারি বলা উচিত। দেখো,
এইটা আমি কি বললাম? এটা আমি বললাম একটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে কি থাকবে? অবভিয়াসলি ব্লাড থাকবে। ব্লাডের মধ্যে কি থাকবে? প্লাজমা থাকবে, ব্লাডের ফ্লুইড পার্টটা। আরবিসি থাকবে, ডব্লিউবিসি থাকবে, প্লেটলেট থাকবে, প্রোটিন থাকবে, অক্সিজেন থাকবে, কেমিক্যাল, হরমোন, এনজাইম, ফুড, হেন তেন এগুলো সবই থাকবে। ফুড থাকবে, অক্সিজেন থাকবে। তো এবার মনে করো, এইটা মনে করো ক্লাস্টার অফ সেল, বডির মধ্যে ক্লাস্টার অফ সেলস, যারা সবাই মিলে একটাই ফাংশন করছে। তাহলে এটা কি বলবো? অনেকগুলো সেল, গ্রুপ অফ সেল পারফর্মিং এ সেম ফাংশন, তাহলে এটা কি হলো? টিস্যু। তাহলে এটা মনে করো একটা বডি টিস্যু, ধরে নাও এটা আমার ব্রেনের সেল বা মাসেলের সেল, যা কিছু হোক। এই টিস্যুগুলোর বাইরের দিকে একটা ফ্লুইড আছে, টিস্যুগুলোর বাইরের দিকে একটা ফ্লুইড আছে। এই ফ্লুইডটার নাম হচ্ছে টিস্যু ফ্লুইড। ফ্লুইডটার নাম হচ্ছে টিস্যু ফ্লুইড। মন দিয়ে শোনো। তো হয় কি, আরবিসির সাইজ গুলো আরবিসির সাইজ গুলো অনেক বড় বড় হওয়ার জন্য এরা এই টাইনি টাইনি ব্লাড ভেসেলে আরবিসি ঢুকতে পারে না। কিন্তু প্লাজমা তো ফ্লুইড, প্লাজমা ঢুকে যাবে। একটু ছোট ছোট ডব্লিউবিসি ঢুকে যাবে। প্রোটিন, ছোটখাটো প্রোটিন গুলো ঢুকে যাবে, ফুড ঢুকে যাবে, অক্সিজেন ঢুকে যাবে, কারণ এগুলো মলিকুলার সাইজ অনেক ছোট। কিন্তু আরবিসি ঢুকতে পারে না। তাহলে প্লাজমা সমেত এই যে জিনিসটা, প্লাজমা সমেত যেই জিনিসটা এখানে চলে আসলো, এ এই ফুড আর অক্সিজেনকে, ফুড আর অক্সিজেনকে টিস্যু ফ্লুইডে দিবে, ডিফিউশন হয়ে টিস্যু ফ্লুইডে যাবে। তারপরে টিস্যু ফ্লুইড থেকে ওটা সেলের মধ্যে যাবে, টিস্যু ফ্লুইড থেকে ওটা সেলের মধ্যে যাবে। বুঝলাম কথাটা? এবার সেল কার্বন ডাই অক্সাইড প্রডিউস করছে, ওয়েস্ট প্রোডাক্ট প্রডিউস করছে। এই এইখানে মনে করো যদি কোনো জার্মস ঢুকে যায়, মনে করো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে গেছে, এই ব্যাকটেরিয়ার সাথে সেলের, ব্যাকটেরিয়া গুলো কোনো সেলকে ড্যামেজ করেছে, তাহলে সেলের ছোট ছোট ফ্র্যাগমেন্টস আছে, ছোট ছোট মানে ড্যামেজ সেলের টুকরো আছে। তো এই যে ফ্লুইডটা, এই ফ্লুইডটা এই সব জিনিসগুলোকে আবার নিয়ে নেয়, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নেয়, ওয়েস্ট প্রোডাক্টকে নিয়ে নেয়, জার্মসকে নিয়ে নেয়, আর ফ্র্যাগমেন্টস অফ ডেড সেলকে নিয়ে নেয়। এই যে ফ্লুইডটা বললাম, এইটার নাম হচ্ছে লিম্ফ। বুঝলাম? ব্লাড, ব্লাড রান করবে ব্লাড ভেসেল দিয়ে, লিম্ফ রান করবে লিম্ফ ভেসেল দিয়ে। লিম্ফ ভেসেল যেরকম ব্লাড ক্যাপিলারি হয়, লিম্ফ ক্যাপিলারি হয়, ওরকম। এইবার হিউম্যান বলো, ফ্রগ বলো, এদের আমাদের বডিতে গলায়, তারপরে হচ্ছে আন্ডার আর্ম, আন্ডার পিট, এই জায়গাগুলোতে এরকম ছোট ছোট গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ড গুলোর নাম হচ্ছে লিম্ফ ভেসেল, লিম্ফ ভেসেল বা লিম্ফ নোড। এই লিম্ফ নোডে প্রচুর ডব্লিউবিসি তৈরি হয় আর স্টোর থাকে। ওই লিম্ফের মধ্যে ডব্লিউবিসির স্পেশাল নাম আছে লিম্ফোসাইট। তো হয় কি, এই লিম্ফ ভেসেল গুলো, এই যে দেখো লিম্ফ ভেসেল গুলো, এই লিম্ফকে সব নিয়ে চলে যাবে, সব নিয়ে চলে যাবে এই লিম্ফ নোড গুলোতে। এই লিম্ফ ভেসেল কেন লিখছি, লিম্ফ নোডই হবে শুধু। লিম্ফ ভেসেল তো এটার নাম যেটার মধ্যে দিয়ে লিম্ফ রান করছে। লিম্ফ নোড আর লিম্ফ গ্ল্যান্ড বলে, সরি, ভেসেল না, গ্ল্যান্ড না লিখে ভেসেল লিখে দিয়েছে, লিম্ফ গ্ল্যান্ড। এবার মনে করো এটা হচ্ছে হার্ট। হার্টের মধ্যে কি আছে? ব্লাড। হার্টের মধ্যে কি আছে? ব্লাড। হলো? তো লিম্ফ কি করছে? এই দিক থেকে কার্বন ডাই অক্সাইড, ওয়েস্ট প্রোডাক্ট, ফ্র্যাগমেন্টস অফ ডেড সেল, বিশেষ করে এইটাকে মাইন্ডে রাখবা, কি এটা? জার্মস। জার্মসকে ক্যারি করে, জার্মসকে ক্যারি করে কোথায় নিয়ে গেল? জার্মসকে ক্যারি করে কোথায় নিয়ে গেল? লিম্ফ নোডে নিয়ে গেল। লিম্ফ নোডে কে ওয়েট করছে? লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটের সাথে এই জার্মসের এনকাউন্টার হয় এই লিম্ফ ভেসেল, লিম্ফ নোডের মধ্যে, মানে ওদের ফাইটিংটা হয়। ফাইটিং হলো, অনেক ডব্লিউবিসি মারা গেল, ইয়ে হলো, মোট কথা লিম্ফটা পিউরিফাই হলো, হয়ে লিম্ফটা অন্য আর একটা চ্যানেল দিয়ে, সাইনাস দিয়ে চলে যায় আবার হার্টে। হার্টে গিয়ে লিম্ফটা আবার কার সাথে মিশে যাবে? ব্লাড। তারপরে হার্ট থেকে ওই ব্লাডটা বের হয়ে আবার কোথায় চলে যাবে?
না, লাংস কেন? হার্ট, হার্ট থেকে বডি বের হয়, তোমার কোথায় যাবে? বডি অর্গান মানে টিস্যুতে যাবে, ওখানে ব্লাড গেল, ব্লাড থেকে আবার লিম্ফ সেপারেট হলো, সেই লিম্ফ নোড কাজ করলো, করে আবার লিম্ফ নোড থেকে আবার হার্ট। তার মানে লিম্ফের ডাইরেকশন, লিম্ফ হচ্ছে সবসময় ইউনি ডাইরেকশন ফ্রম টিস্যু টু হার্ট। লিম্ফের ডাইরেকশন অনলি ফ্রম টিস্যু টু হার্ট। কারণ হার্টে গিয়ে ওটা লিম্ফ থাকছে না, ওটা কি হয়ে কার সাথে মিশে যাচ্ছে? ব্লাডের সাথে মিশে যাচ্ছে। তা হার্ট থেকে কোনো লিম্ফ বেরোয় না, হার্ট থেকে সবসময় ব্লাড বেরোয়, ব্লাড থেকে লিম্ফ সেপারেট হয়, টিস্যুতে যায়, যা কাজ করার করবে, করে আবার লিম্ফ নোড হয়ে আবার হার্টে যায়, ব্লাডের সাথেই মিশে যাবে। এটা হচ্ছে লিম্ফ। তাহলে লিম্ফেরও কাজ ব্লাডের মতনই, কিন্তু ওর মধ্যে আরবিসি থাকে না, আর বড় বড় প্রোটিন থাকে না। লিম্ফ ইজ ডিফারেন্ট ফ্রম ব্লাড, ইট ল্যাক্স ফিউ প্রোটিনস এন্ড আরবিসি। ওর মধ্যে আরবিসি থাকবে না, তাই লিম্ফের কালার প্লাজমার কালারের মতো হয়, পেল ইয়েলো। এর ব্লাড এর কাজ কি? নিউট্রিয়েন্টস, গ্যাস মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এগুলোকে জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া, আর মাসকুলার হার্ট দিয়ে পাম্পিংটা হবে। এত অব্দি পড়া, চলো ছুটি।